চানখারপুলে আনাস সহ ৬ হত্যা মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিল। হাবিবুর সহ ৮ পুলিশের বিচার শুরু। পলাতক ৪ জনকে হাজিরের নির্দেশ। অন্য এজেন্ডার ফল ভালো হবে না হুঁশিয়ারি বিএনপির। বিভাজনের রাজনীতির অভিযোগ এনসিপির। কোনো অবস্থাতে এই সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামাত। নিউমোরিং টার্মিনালে বিদেশি অপারেটর ইস্যুতে কাল যেটি অবরোধের হুমকি। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। কর্মবিরতিতে অচল এনবিআর। এবার ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া মারাত্মকভাবে ছড়ানোর শঙ্কা। এ পর্যন্ত শনাক্ত ৬০। টেস্ট কিট সহজলভ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং গাজার নারী চিকিৎসকের ৯ শিশু সন্তানকে হত্যা করল ইসরায়েল। অপুষ্টিতে ৪ বছরের শিশুর মৃত্যু, আরও ভুগছে ৭১,০০০। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে চার্জ আমলে নিয়ে পলাতক ৪ জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার শুরু হলো। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছে। এর আগে চানখারপুলের ঘটনায় কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ওসি আরশাদ হোসেন সহ পুলিশের সাবেক ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে ৪ জন কারাগারে, বাকিরা পলাতক। গেল ২১ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ৭ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়। গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন। এটি আজকে ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে শুনানি হবে, তারপরে ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন পরবর্তী পদক্ষেপ। জুলাই হত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বাইরে লাইট আছে, বাইরে আমরা শুরু করতে পারি, অনেকেই লাইভে আছে। ওকে, আজকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আমরা দেখলাম জুলাই আগস্ট গণহত্যার একটা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং সেটি আমলে নিয়েছে। আপনি কি বলতে চেয়েছেন সাহেব? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি যে জুলাই বিপ্লবের পরবর্তী পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আজকে প্রথম জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আমরা সেই মামলায় ফর্মাল চার্জ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটাকে ইনডাইটমেন্ট বলা হয়, সেটা আমরা দাখিল করেছি। সেই দাখিল করার মাধ্যমে আদালত সেই ইনডাইটমেন্ট বা ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল। পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সামনে আর যে স্টেপসগুলো আছে সেগুলোর মাধ্যমে বিচারের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করছি। এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য
আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থা সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য। আমরা যে মামলাটিতে আজকে ফরমাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই 5ই আগস্টে রাজধানীর চানখার পুল এলাকায় 6 জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। এটা ছিল আজকের প্রসিডিংস। এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা, যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল। আজকে সেই কন্টেম্পট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল। সেটা শুনানি অন্তে আগামী 3রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। যে কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। আপনি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে কিছু কথা বলছেন এবং আওয়ামী লীগের সামগ্রিক যে 16 বছরের নৃশংসতার ইতিহাস সেটা তুলে ধরেছেন, কী বলতে চেয়েছিলেন? আমরা যেটা বলেছি, আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ 71 সালের পরবর্তী 72 থেকে 75 সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা, নির্বাচন ব্যবস্থাকে সেই সময় 72-73 সালের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল, কীভাবে 30,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেয়া,
ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে, শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে। এইভাবে এই পেছনের পটভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে, কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুলের ১২৬ জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তার ফলাফলও ভালো হবে না। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলেন? তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। জামায়াতে ইসলামী কোনো অবস্থাতে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে না বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণা দাওয়া কমিউনিটি সেন্টারে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় কথা জানান তিনি। এ সময় জামায়াতের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, রমজানের আগে বা পরে অবশ্যই নির্বাচন দিতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বলেও জানান তিনি। এছাড়া মানবিক করিডোরের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে নির্বাচিত সরকার আসলে আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ছাড়াও দিনব্যাপী দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন জামায়াতের আমির। বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জারটেকে পথসভার শুরুতেই মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র চলছে। বিদেশের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দেশের কার্যক্রম পরিচালিত করার দাবি জানিয়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সকাল 10:30টার দিকে কর্ণফুলী উপজেলার মজ্জারটেকে উপস্থিত হন এনসিপির নেতাকর্মীরা। এদিন চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের 9টি স্থানে পথসভা করবেন হাসনাত সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভায় হাসনাত বলেন, জনগণের কাতারে নেমে একসাথে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। প্রশাসনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। এই মুহূর্তে বাঁশখালীতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পথসভার সঙ্গে আছেন সহকর্মী শোয়েব রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। চট্টগ্রামের দক্ষিণের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে পথসভার অংশ হিসেবে শুরুতে চট্টগ্রামের আনোয়ারা এবং পরবর্তীতে এই মুহূর্তে বাঁশখালীতে এইমাত্র পথসভা শেষ করলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এবং সেখানে তিনি বর্তমান পরিস্থিতি অর্থাৎ সচিবালয়ে যে ধরনের কর্মসূচি চলছে সেটি নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একটি ঐকমত্যে পৌঁছাচ্ছে কিংবা একটি ঐক্যের ভিত পাচ্ছে
চলছে সেই পর্যায়ে আবারও নতুন করে ষড়যন্ত্র হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন তিনি, এবং তিনি বলছেন যে এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা আবারও পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা আসলে মূলত বোকা স্বর্গে বাস করছেন, এবং তিনি তাদেরকে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যারা এখন বিশৃঙ্খলা করছেন সচিবালয় কেন্দ্রিক, তারা যদি জনগণের কাতারে নেমে আসেন কিংবা তারা যদি মনে করেন যে তাদের আসলে কোনো বিকল্প নেই, তিনি বলেছেন যে বাংলাদেশে হাজারো তরুণ জনতা রয়েছেন যারা এখনো বেকার, তারা বিকল্প হতে প্রস্তুত রয়েছে এবং তারাই আগামী দিনে বিকল্প হয়ে আসবে। তাই তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের কাতারে নেমে এসে আগামীর দিনের যে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং মর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে স্বপ্নের কথা বলছেন ছাত্র জনতা, সেই বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এবং আজকে তিনি চট্টগ্রামের বাঁশখালীর পরে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া এবং পটিয়া সহ এই এলাকাগুলোতে পথসভা করবেন, এবং আগামীকাল উত্তরের যে উপজেলাগুলো এবং পরের দিন মহানগরীতেও কিন্তু তিনি পথসভা করার কথা রয়েছেন। মিম, বাঁশখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান, জানছিলেন সেখানকার পথসভার শেষ খবর। এই মুহূর্তে সচিবালয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বরঞ্চ ইসের সময় ঢাকার ট্রাফিকের অবস্থাটা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থানে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলাবে হয়। আর এবার যেহেতু আরো বেশি হওয়ার যেহেতু একদিক দিয়ে হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে। অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি, এইবার কিন্তু হবে না। এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায় সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যেহেতু অনেকে বাড়িটা করে তালা দেওয়া চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো বন্ধ করে যায়, তা না হলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য আমাদের আলোচনা মেইন বিষয়গুলি এটাই ছিল। এখন আমি এই প্রশাসক মহোদয়ের অনুরোধ করবো উনি একটুখানি চামড়ার এই ব্যবস্থাটা করার সম্বন্ধে একটুখানি বলবেন। এটা দোনোজনে আছে, আরেকজন সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রতিবাদে মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। দুপুরে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে মিছিলটি সচিবালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা এ সময় এই আইনকে কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। আরও বলেন, এই আইন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হবে। এদিকে আওয়ামী লীগের দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারির দাবিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ভালোভাবে না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ আমরা সত্যের জন্য, ন্যায়ের জন্য, আমাদের সৎ অধিকারের জন্য আমরা আন্দোলন করতেছি। এই আইন আমরা চাই না, কারণ আমরা অনেক ধাপ পার হয়ে সরকারি চাকরিতে ঢুকছি। একদিনের, 2 দিনের, 7 দিনের নোটিসে আমরা চাকরি থেকে বের হতে পারবো না, অসম্ভব। আর সর্বশেষ শাস্তিটা সর্বশুরুতে হতে পারে না। আমি যদি অন্যায় করি আমাকে ধরার অনেক আইন আছে। নতুন করে একটা এই সরকার এই মুহূর্তে একটা যখন গোটা একটা মানে ঘোলাটে পরিবেশ দেশ জন্য, সেখানে এই মুহূর্তে তো 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে হোস্টাইল করা তো কোনো যুক্তি দেখি না। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে কর্মকর্তারা আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, এনবিআর এর আজকের পরিস্থিতি জানাবেন। উজ্জ্বল, যেমনটি বলছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর থেকেই বেশ টালমাটাল, একটু বেসামাল এনবিআর এর প্রধান ভবন। সেই অধ্যাদেশ জারির পর থেকেই মূলত এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি সহ কর্মবিরতির মতো কর্মসূচিগুলো পালন করছে। মূলত চলতি বছরের 12 মে এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে সরকার। তার পরপরই রাজস্ব আহরণ ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ চালু করে। সেটির প্রতিবাদে মূলত এখন প্রায় 4 থেকে 5 হাজার কর্মকর্তার যে কর্মবিরতি সেটি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মবিরতি করছে 4 থেকে 5 হাজার
কর্মকর্তা কর্মচারী। আমরা যে এখানকার যারা এই বিক্ষোভ বা কর্মবিরতি করছেন তাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা মোটা দাগে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, তারা বলছেন যে সৎকার নয়, সংস্কার বিলুপ্ত নয়, এনবিআর এমন কিছু বলছেন। চেয়েছিলাম সংস্কার করে দিল, সৎকার বলছেন সৎকার নয়, সংস্কার বিলুপ্ত নয়, এনবিআর। তারা বলছে যে এই রাতে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, মধ্যরাতের এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এমন নানা স্লোগান, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে মূলত তারা এই যে কর্মবিরতি সেটা পালন করছে। বলছে সংস্কার হোক রাষ্ট্রের স্বার্থে, এনবিআর বিলুপ্ত, দেশবাসীর আপত্তি রয়েছে, এমন নানা বক্তব্যে প্ল্যাকার্ড নিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন। তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছেন যে এনবিআরের যে দুটি চলন্ত সিঁড়ি রয়েছে সেগুলোর পাশাপাশি এনবিআরের যে আমদানি রপ্তানি, ভ্যাট, ট্যাক্স, অন্যান্য আরও সম্পদ আহরণ সহ অন্যান্য আরও যে সেবাগুলো তারা দিয়ে থাকে এনবিআর থেকে, সেই সেবাগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে এখানে প্রায় 4 থেকে 5 হাজার যে কর্মকর্তা কর্মচারী যে এনবিআর বিলুপ্ত যে অধ্যাদেশ জারি হয়েছিল সেটির বিপক্ষেই মূলত তারা এই যে বিক্ষোভ কর্মসূচি কর্মবিরতি পালন করছে। একটু জানিয়ে রাখি যে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির কারণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে এনবিআর ঘিরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বলছে যে সরকার যে এনবিআর বিলুপ্ত যে অধ্যাদেশ জারি করেছে সেটি অনতিবিলম্বে আবারও বিবেচনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই সিদ্ধান্তে বিবেচনা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মকর্তাদের যে কর্মবিরতি সেটি চলবে বলে কিন্তু আমাদেরকে যে সংস্কার ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছে। উজ্জ্বল। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চট্টগ্রাম বন্দরের নিমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের মূল সড়ক ও সব গেট অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বন্দর ভবনের সামনে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। বক্তারা বলেন, নিমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের রাজস্ব আয়ের মূল যোগানদার। বছরে এই টার্মিনাল থেকে 1,500 কোটি টাকা আয় হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে বলেও অভিযোগ করেন তারা। এই অবস্থায় অপারেটর সাইফ পাওয়ারটেককে নিমোরিং কন্টেইনার টার্মিনাল থেকে চলে যাওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বন্দর রক্ষা পরিষদ। সৌদি আরবকে তো আমরা পিসিটি দিয়েছি, যেটা 500 মিটারের। 1000 মিটারে যদি 1530 কোটি টাকা ইনকাম হয়, তাহলে 500 মিটারে ইনকাম করার কথা 765 কোটি টাকা। তারা মাত্র ইনকাম করেছে 8 কোটি টাকা। এটা আমাদের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য খুবই হতাশাজনক এবং খুবই আমাদের জন্য ক্ষতির একটা বিষয়। চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড সিসিটিএনসিটি বেসরকারীকরণের যে হীন চক্রান্ত চলতেছে, আমরা এই হীন চক্রান্তকে দিক জানাই। রাষ্ট্রীয় এই সম্পদ বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আন্দোলনে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত না করবে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হলেও ঐকমত্যে আসা যায়নি বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, যেসব বিষয়ে দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো যায়নি কমিশন তা শিগগিরই জানাবে। সুশীল সমাজের আলোচনা উঠে আসছে সংস্কার ও নির্বাচনে নানা প্রস্তাব ও পরামর্শ। এ সময় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়। বিস্তারিত জানাবেন শাহাদাত আব্রু। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে প্রথম ধাপে 33 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেয় ডাক্তার, শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, 9 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। রাজনীতিতে আমরা বারবার দেখেছি যে স্বৈরতান্ত্রিক প্রবণতা চলে আসে। সেই স্বৈরতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি। নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে
সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন, যেন চেক ব্যালেন্সটা থাকে, সে কবে জরুরিভাবে কাজ করতে পারে, তার জন্য ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তারা যেন এই রাজনীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়। সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, যেটা হয়তো একটা প্রস্তাব হচ্ছে উচ্চ নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রস্তাব দিয়ে সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু পরিবর্তনের পক্ষে মত দেন সুশীল সমাজ। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? এ সময় দ্বিধা প্রকাশ করে ডক্টর গীতিয়ারা নাসরিন বলেন, গণমাধ্যম এখন যে ভূমিকায় আছে সেই ভূমিকায় থাকলে আগামী নির্বাচন সঠিকভাবে হবে না। নারীরা যখন তাদের নিজেদের কোয়ালিটি নিয়ে চলে আসে তখন সেখানে তাদেরকে সার্ভাইভ করতে হবে, তো সেটাও ইম্পর্টেন্ট যে আমি এক জায়গায় তাদের দিলাম অ্যান্ড দেন দে নিড টু সার্ভাইভ, সো ইউ হ্যাভ টু কাম উইথ কোয়ালিফিকেশন। এছাড়াও সব ধর্মকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কোনো ধর্মকে যেন আঘাত না করা হয় সেই জন্য লক্ষ্য রাখার কথা বলেন কমিশনের সদস্যরা। আমাদের রাজনৈতিক দলগুলো কেন তার হাত পা বাঁধবে? কোনো যুক্তি নেই। তারা তো আপ্রাণ চেষ্টা করবে যাতে কিছুই না, হ্যাঁ, এবং যতটুকুই হবে সেটাও ক্ষমতায় গিয়ে বারবার দেখবেন একটি প্রধান রাজনৈতিক দল বলেই যাচ্ছে গণতন্ত্র সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা শুনলাম, শুনে রাখলাম, ক্ষমতায় গিয়ে আমরা দেখব, এবং তারা কি করেন তার উদাহরণ তো 53 বছর ধরে আমরা দেখেছি। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানা বিষয়ে ঐক্যমত্য আসেনি। যেসব বিষয়ে ঐক্যমত আসেনি সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করার কথাও জানান তিনি। তবে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সবাই একমত হয়েছে বলে জানান তিনি। প্রত্যেকটা আলাদা আলাদা করে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আমরা কথা বলেছি, তাতে করে আমাদের দলগতভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান আমরা জানতে পেরেছি। সেখানে কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু মৌলিক বিষয় যেমন ঐক্যমত হয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় একমত এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা চেষ্টা করব যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়। সংস্কার কার্যক্রমে ঐক্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করেছে কমিশন। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে সিলেটের পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারিরা। এ নিয়ে আরও জানাতে কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, একটু জানাবেন আমাদেরকে পশুর দাম দর কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন? তারা কি সঠিক ন্যায্য মূল্য এবছর আদায় করতে পারবেন কিনা, তাদের আসলে কি মনে হচ্ছে? দেখুন মিম, আসলে ঈদের যেহেতু এখন আরও বেশ কয়েকদিন বাকি আছে, এখনও পুরোদমে কিন্তু সিলেটের যে কোরবানির পশুর হাট সেটি জমে উঠেনি। সিলেটের একমাত্র বিভাগের সবচেয়ে বড় স্থায়ী হাট যেটি আছে কাজীর বাজার, আমরা সেখানে অবস্থান করছি। এখানে দেশের আসলে বিভিন্ন প্রান্ত থেকে যারা খামারি আছেন বা এই কোরবানির উপলক্ষে পশুপালন করেন তারা ইতিমধ্যে নিয়ে আসছেন এবং বাজার আসলে ধীরে ধীরে বড় হচ্ছে। এখানকার আমরা দেখেছি যেটা সাধারণত যে সিলেট বিভাগের যে 4 জেলা আছে, এই 4 জেলার পাশাপাশি উত্তরাঞ্চল, বিশেষ করে সিরাজগঞ্জ, রংপুর, এদিক থেকে গরুগুলোই বেশি আসে। তো এখন পর্যন্ত গ্রাহক আসলে আশানুরূপ নয়, অর্থাৎ যারা ক্রেতা আছেন ক্রেতার সমাগমটা আসলে তুলনামূলকভাবেই অন্যান্য বছরের তুলনায় এই সময়টাতে আসলে কম। বিক্রেতা যারা আছেন অর্থাৎ খামারে যারা গরু নিয়ে আসছেন তারা যেটি বলছেন যে অন্যান্য বছর আসলে এই বাজারে ভালোই দাম পাওয়া যায়, এবারও তারা প্রত্যাশা করছেন যে আসলে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন। তবে তুলনামূলকভাবে চিন্তা করলে গত বছরের তুলনায় এবার দামটা একটু বেশি পড়বে, কেননা তারা বলছেন যে যেহেতু পরিবহন খরচটা বেড়েছে এবং পশু লালন পালনের খরচও কিন্তু কম নয়, অন্যান্য বারের তুলনায় বেশি হওয়ায় এবার আসলে গরুর দামটা তুলনামূলকভাবে বেশি। তবে ক্রেতারা যারা আসছেন, 2-1 হয়তো দেখার জন্য আসছেন বা কেনার জন্য আসছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কিনেন নাই, বাজার যাচাই করছেন। যেহেতু সিলেট সিটি কর্পোরেশন এরিয়ায় আরও 12টি হাট রয়েছে অস্থায়ী এবং 3টি স্থায়ী হাট, মোট মহানগরে 15টি আছে এবং সেই সাথে জেলাতে প্রায়
79টি বাজার এবার কুরবানির পশুর হাট জেলা প্রশাসন স্বীকৃতি দিয়েছে। ক্রেতারা বলছেন যে যেহেতু প্রত্যেক বছরে আসলে কুরবানির পশু কেনা হয় এবং বাজার যাচাই বাছাই করে তারা কেনেন, তবে দাম নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ বা অনুযোগ এটি কিন্তু তারা প্রকাশ করেননি। আমরা যতটুকু এখানকার ব্যবস্থাপনা কমিটি যারা আছে তাদেরকে বলছিলাম, তারা বলছেন যে এবার অন্ততপক্ষে এই হাটে লাখের উপরেও গরু আসলে আসার সম্ভাবনা রয়েছে এবং বাজার ব্যবস্থা খুবই নিরবিচ্ছিন্নভাবে চলার জন্য প্রশাসনিক যে সহযোগিতা, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের অতিরিক্ত বুথ এবং নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন কোনো ধরনের গ্রাহক অর্থাৎ ক্রেতা বা বিক্রেতা, সেই বিষয়টা তারা গুরুত্ব দিয়ে দেখছেন। তো যেহেতু ঈদের আরো বেশ কয়েকদিন বাকি আছে, ধীরে ধীরে এই বাজার আসলে জমে উঠতে শুরু করেছে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেটের কাজির বাজার এলাকা থেকে পশুর হাটের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। থেমে থেমে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তবে এবার শঙ্কার কথা হচ্ছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া মারাত্মক হারে ছড়াতে পারে। আইইডিসিআর বলছে এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 60 জন। উজ্জ্বল, আরও একটু যুক্ত করতে চাই, আপনার মনে আছে নিশ্চয়ই 2017 সালে কিন্তু এই চিকুনগুনিয়া একদম প্রবল আকারে ধারণ করেছিল। আমার এবং আমার পরিবারের একাধিক সদস্যরও এই রোগে আক্রান্ত হয়েছিল এবং এই বিষয়টি কিন্তু এখনও আসলে সবাইকে ভাবাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এবছর সে 2017 সালের মতোই আসলে হতে পারে এবং বিশ্বব্যাপী 46 জনের মৃত্যুতে সকলকে আসলে এই শঙ্কাটা আসলে কাজ করছে সকলের মাঝে। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। মাঝে মাঝে বৃষ্টি জানান দিচ্ছে ধেয়ে আসছে ডেঙ্গুর মৌসুম। 2024 সালে ডেঙ্গুতে লক্ষাধিক আক্রান্ত ও 575 জনের মৃত্যুর সঙ্গেই মাথা চাড়া দিয়েছিল চিকনগুনিয়া ও জিকা ভাইরাস। রোগ তিনটি ভিন্ন হলেও ছড়ানোর একমাত্র মাধ্যম এডিস মশা। গত বছর মৌসুমের শেষে জিকায় আক্রান্ত 11টি রোগী শনাক্ত হলেও চিকনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল 138 জন। গত বছর মৌসুমের শেষ দিকে 394 জন সন্দেহভাজন রোগীর মধ্য থেকে 138 জনকে চিকনগুনিয়ায় আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়। মাত্র 2 মাসে এত আক্রান্তের পরপরই পূর্বাভাস দেয়া হয়েছিল 2025 সাল হবে চিকনগুনিয়ায় বড় প্রাদুর্ভাবের বছর। তারই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন চিকনগুনিয়া সন্দেহে 20টির বেশি নমুনা আসছে। এপ্রিলে 3টা কেস পেয়েছি আর এই মেতে এখন পর্যন্ত 4টা কেস পেলাম। পেশেন্টরা যখন আমাদের কাছে স্যাম্পল দিতে আসছেন জয়েন্ট পেইন, এই পেইনগুলো নিয়েই বেশি আসছে। 2017 সালে বাংলাদেশে চিকনগুনিয়ার প্রাদুর্ভাবে 17 জেলায় 13,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। গবেষণার ফলাফলে জানা যায় আক্রান্তের প্রায় অর্ধেকের 28 দিন পর্যন্ত জয়েন্ট পেইনের দীর্ঘস্থায়ী উপসর্গ ছিল, আর আক্রান্তরা গড়ে 10 দিনের বেশি কর্মহীন ছিলেন। চিকনগুনিয়ায় মৃত্যুর খবর তেমন একটা পাওয়া না গেলেও ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলেছেন, ধরন পরিবর্তনের কারণে বিশ্বে এবার চিকনগুনিয়ায় 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু এখন আরও অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে চিকানগুনিয়ার মধ্যে অনেক রকমের জেনোটাইপ আছে। এতদিনকার ধারণা যে চিকানগুনিয়া এমন একটা ভাইরাস যেটা কোনো প্রাণ সংহারী কোনো আপনার ক্ষমতা নেই, কিন্তু এইবারের আপনার ইতিমধ্যে বিভিন্ন যে আউটব্রেক হয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট হচ্ছে যে প্রায় 46 জন মারা গিয়েছেন। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত 60 জন রোগী শনাক্ত হয়েছে চিকনগুনিয়ায়। মাত্র কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট থাকায় বেশিরভাগ নমুনা রেফার করা হচ্ছে আইইডিসিআরে। শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেকেই, তবে নমুনার চাপ বলছে চলতি বছরে চিকনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেক হতে পারে। এবং এই বছর কিন্তু 2017 সালের মতো এপ্রিল থেকেই চিকনগুনিয়া কেস আমরা পাওয়া শুরু করেছি। যেহেতু আমরা যে মিউটেশনটা পেয়েছি এটা এডিস ইজিপ্টেতে ভাইরাসের বংশবিস্তারে সহায়তা করে, সেজন্য আমরা আসলে আশঙ্কা করেছি যে আসলে এই মিউটেশনটা যে ভাইরাস লিনিয়েজটা সার্কুলেটিং আছে, এই মিউটেশন সহ ওরা আসলে নিয়ার ফিউচারে একটা বড় আউটব্রেক করতে পারে শহরগুলোতে। ডেঙ্গু মৌসুম শুরু না হলেও মে মাস পর্যন্ত চলতি বছরে প্রাণ গেছে 23 জনের। তাই সবার আগে এডিস নিধনে কার্যকরী পদক্ষেপ ও পরিস্থিতি খারাপ হবার আগেই অন্তত সব সরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট সহজলভ্য করার আহ্বান আইইডিসিআরের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। রোববার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কবির জন্মজয়ন্তীতে উপলক্ষে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। ভোর ৬:৩০টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে এক শোভাযাত্রা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে রওনা দিয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। পুষ্টিহীনতায় এবার গাজায় প্রাণ গেল ৪ বছরের এক শিশুর। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে শুধু খাবারের অভাবে উপত্যকাটিতে গেল ১১ সপ্তাহে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আরও ভুগছে ৭১,০০০ শিশু। গেল বুধবার থেকে শনিবার পর্যন্ত মাত্র ১০০টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। চাহিদার তুলনায় এই সামান্য ত্রাণকে প্রহসন হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব। আল জাজিরার প্রতিবেদন বলা হচ্ছে, খান ইউনিসে ওই ব্রিটিশ নারী চিকিৎসকের বাড়ি ছাড়াও হামলা হয়েছে আরও এক স্বাস্থ্যকর্মীর বাসভবন। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জেরে খান ইউনিসে ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ সন্তান নিহতের ঘটনা পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে আইডিএফ। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চানখারপুলে আনাস সহ ৬ হত্যা মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিল। হাবিবুর সহ ৮ পুলিশের বিচার শুরু। পলাতক ৪ জনকে হাজিরের নির্দেশ। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। অন্য এজেন্ডার ফল ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। বিভাজনের রাজনীতির অভিযোগ। এনসিপির কোনো অবস্থাতেই সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে নয় জামাত। নিউমোরিং টার্মিনালে বিদেশি অপারেটর ইস্যুতে কাল জেটি অবরোধের হুমকি। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। কর্মবিরতিতে অচল এনবিআর। এবার ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া মারাত্মকভাবে ছড়ানোর শঙ্কা। এ পর্যন্ত শনাক্ত ৬০। টেস্ট কিট সহজলভ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে ইসরায়েল। খাবারের অভাবে অর্ধশতাধিক শিশুর মৃত্যু। অপর্যাপ্ত প্রাণের উৎসে লুটের ঘটনা। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।